তোমার কি মনে হয় লোকটা যথারীতি সম্মান পেয়েছে ইন্ডাস্ট্রিতে? সম্মান সেই অর্থে পায়নি। আমাদের তার জন্য ক্ষোভ আছে, আমার আছে, আমার দিদির আছে। বাবার হাত দিয়ে তাবড় তাবড় আর্টিস্ট তৈরি হচ্ছে, কিন্তু তারা যখন ইন্টারভিউ দেয় বাবার নামটা উল্লেখ করে না। এই যে এখন ধরো 2 দিন সিনেমা চললো বা 3 দিন চললো, তার পরবর্তী দিনই আমরা দেখছি সাকসেস পার্টি দেয়। এর মধ্যে কোথাও একটা ভণ্ডামি লুকিয়ে আছে। ইন্ডাস্ট্রি কি এখন পুরোটাই ভণ্ডামির উপর চলে? এখন একটা হয়েছে কি বলতো, আমি দেখি ধরো এর ছবিটা রিলিজ হলো মানে এই কটা লোকই এর ছবিটা দেখতে গেল, বা আমার ছবি রিলিজ হলো মানে এই কটা লোকই এই ছবিটা দেখতে আসবে। এইটা একটা যেন গ্রুপিজম বা কিছু হচ্ছে আমার মনে হয়। এক তো বাংলা ছবির পাশে দাঁড়ান, দ্বিতীয়ত হল দেব না। যখন ছবি আমি তৈরি করে দিচ্ছি তখন আমি হল দেব না। টিকিটের মূল্য 30 টাকা, কিন্তু তোমায় কিউব করতে হচ্ছে 1.5 লাখ টাকা। এবারে ওটা না করলে লন্ডনে তুমি দিতে পারবে না। এবার বলো তুমি কি করে বাংলা ছবির পাশে দাঁড়াবে? ফলোয়ার যাদের বেশি তাদের নেওয়া হচ্ছে, তারা কি হিট করাতে পারছে? আমি রিল করে একটু ফানি কথা বলি, কি আমি একটু নাচ করলাম, একটা গান নকল করে মুখে তার এক্সপ্রেশন দিলাম, সেটা অভিনয় হবে না। এটা হতে পারে না, এটা হতে পারে না। 9 দশকে তখন তিনি অঞ্জন চৌধুরীর ছবিতে সুপার হিট নায়িকা। শত্রু, মেজ বউ এবং বড় বউয়ের মতো সিনেমা দিয়ে তখন দর্শকদের একেবারে চোখের মণি হয়েছিলেন তিনি। তারপর হঠাৎ করে তার অনেকটা বিরতি, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি নায়িকার পদ থেকে সরে সরাসরি ফিরে এসেছেন পরিচালকের পদে। 9 দশকের ইন্ডাস্ট্রির নানা অজানা গল্প থেকে আজ বর্তমান ইন্ডাস্ট্রির অনেক কথাই তার থেকে জানবো। তাই চলুন সরাসরি তার সাথে কথা বলে নেব। আপনাদেরকে বলছিলাম যে আজকে শুধু রিনা চৌধুরী নয়, আজকে দুজনের সঙ্গে আড্ডা দেবো। আমাদের সঙ্গে রয়েছে রাহুল দা এবং রিনা, দুজনেই। বহু প্রতীক্ষার পর আমরা আজকে দুজনকে পেয়েছি একসাথে। আগে বলো, কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। শুনেছি পা ভেঙেছে। পা ভেঙেছিল, প্লাস্টারটা খুলেছে, এখন ওই ক্রেপ ব্যান্ডেজ বাঁধা আছে। সোহাগ রাতে প্রিমিয়ারে পা ভাঙা নিয়ে তারপরেও মিডিয়ার সামনে বাইট দেওয়া, তারপরেও ছবি প্রমোশন করা, কি করে সামলাও এত কিছু? স্ক্রিনিং এর দিনই আমার পাটা ভেঙেছে। আমি তো বুঝতে পারছি যে আমার কি হচ্ছে, এতখানি হিল পড়া, প্রচণ্ড যন্ত্রণা। কিন্তু আমি ভাবছি যে কাউকে আমি বলিনি, ইভেন ওরাও জানতে পারেনি। আমি বাইট দিয়ে গেছি, সব দিয়ে গেছি, গাড়িতে উঠে বলছি দেখো আমার পাটা না মনে হচ্ছে যেন কিছু একটা হয়েছে। বলছি কিছু একটা হয়েছে মানে পাটা তোলে এরকম ফুলে গেছে। তখন আমার একটা বান্ধবী ছিল, বলছে তোর পা ভেঙে গেছে, তুই কিরে তুই 3 ঘন্টা চুপ করেছিলি? আমি বললাম হ্যাঁ। কেন বললে তখন সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তো। তো তারপরে ডাক্তারখানায় গেলাম, বললো হ্যাঁ ভেঙে গেছে। তো আমি বললাম যে প্লাস্টার কি করতে হবে? বলে তাহলে অপারেশন করে দিন। না না, তাহলে প্লাস্টার করে দিন। বলে সবচেয়ে বড় কথা এতখানি প্লাস্টার করে দিয়েছে। এবার ঘটনাটা শোনো, প্লাস্টার করে দিয়েছে, বলেছে 1 তারিখে হয়েছিল আমার ওটা, বলেছিল 1 মাস বাদে খুলবো। এবার এতখানি প্লাস্টার নিয়ে আমি প্রথম থেকেই এতখানি প্লাস্টার আমার। তারপরে 10-12 দিনের দিন আমি আবার ডাক্তারকে ফোন করে বলছি আমাকে হাফ কেটে দিন। বলছে হাফ কেটে দেবো মানে? ওটা কাটা যাবে না। আমি বলছি প্লিজ কেটে দিন। তারপরে আমি ডাক্তারকে বলছি প্লিজ কেটে দিন। ডাক্তার বলছে না কাটা যাবে না। আমি বললাম দিন না। এবার সবাই আমাকে বলছে যে কেন কাটবি? আমি বললাম আমি আর চলতে পারছি না সব, মানে আমি তারপরে লোকটাকে ফোন করেছি যে কাটে। সে বলছে না ডাক্তারবাবু না বললে আমি কাটতে পারবো না। আমি বললাম প্লিজ আমার খুব কষ্ট হচ্ছে, আপনি এসে। তারপরে সে জীবনে এরকম করেনি। সে প্রথমবার এসে ডাক্তারকে এমন বলেছি আমার পায়ে ভীষণ এরম হচ্ছে, অসুবিধা হচ্ছে। ডাক্তার এসে এতটা, দেখুন আমার পায়ে এই এতটা কেটে দিয়েছিল, কেটে দিয়ে এই এতটা করে দিয়েছে, এবার হয়ে গেছে। এবার 1 মাস বাদে কিন্তু খোলার কথা। তার 10 দিন বাদে আমি বলছি কি ওইটা খুলিয়ে দেবে? এবার সবাই বলেছে না। আমি রাত্রিবেলা বসে বসে একা কেটে ফেলেছি প্লাস্টার। কেটে ফেলেছি পুরো ছুরি দিয়ে কাঁচি দিয়ে, কাউকে বলিনি। ও ঘুমোচ্ছে, বলছে সকালবেলা উঠে বলছে এ দেখো, বলছে তুমি প্লাস্টার। বলছি হ্যাঁ। আমি আর চলতেছি না, আমার যারা ছিল তারা তো হাই করে উঠেছে। বলছে এবার ডাক্তারকে আর ফোনও করিনি, কেন আমি জানি ডাক্তার আমাকে এবার পিটুনি দেবে। তারপরে সব প্লাস্টার করে অন্য সবাইকে ফোন করেছি যারা
জানে যে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে থাকতো আমার ক্রেপ ব্যান্ড একটা সত্যি কথা, সত্যি কেটে ফেলেছি। তোমার ভয় করে না এগুলো করতে? তুমি আমাকে বলো যে তোমাদের এই টম এন্ড জেরি সম্পর্কটা কে বেশি সামলায়, সব থেকে সম্পর্কটাকে কে বেশি আগলে রাখে? দুজনেই তো না, একজন তো ঘাটে একজন তো সামলায়। আমি একটু শান্ত প্রকৃতির মানুষ। হ্যাঁ, শান্ত প্রকৃতির মানুষ, আর ও একটু হঠাৎ হঠাৎ রেগে যায় আর কি, সহজেই ছোটখাটো ব্যাপারেই রেগে যায়, কিন্তু আবার কিছুক্ষণ পরেই নেমে যায়। মানে ওরা না সবসময় ভাবে যে কিছু একটা চুপ করেছে মানে কিছু একটা করবো আমি, মানে আমার মেয়েও চেঁচাচ্ছে তুমি কেন কেটে ফেলেছো, আমার দিদি এসে তো ভয় চলে তুই পাটা নিয়ে, কিন্তু আমি দেখ আমি নাবছি, আমি কেটে ফেলেছি কিন্তু আমি পাটা তুলেই বসে আছি, তুই পা তুলে বসে থাকার মেয়ে। মানে আমার হচ্ছে কি আমার ওপরে যা কিছু হোক আমি না অতটা মানে মানে ভয় পাই না, কিছু পাই না, কিন্তু আমার না ওদের শরীর খারাপ একটু যদি মাথায় হাত দিল বা আমার মেয়ের যদি একটু শরীর খারাপ হয় আমার পুরো পাগল লাগে। মানে ও তো রেগে যায় যে একটু বুকে হাত দিল, বুকে হাত দিচ্ছে কেন, এই ব্যথা হচ্ছে নাকি, ও বলে কি কিছু না এখানে চুল করলো, মানে এরকম। ওইটা নিয়ে আমি ভীষণ ভয় পাই। মানে আমার দিদির যদি একটু রাত্রিবেলা একটা ধরো 11টার সময় ফোন করলো এমনি কারণ কি হয়েছে তোর, কি বুকে জানতে না, দিদি বলি কি পাগলি নাকি তুই, আমার এই প্যানিক আছে। প্যানিক, এই আমার প্যানিক যদি তুমি বলো বা জীবনে যদি কিছু ভয় পাওয়া বলো, আমার শুধুমাত্র শরীর সম্পর্কে ভয়, আমার নয়, এদের এই পারিপার্শ্বিক নিয়ে। আচ্ছা ছোটবেলা কি এরকমই ছিলে, ডান পিঠে? পুরো ডান পিঠে। দাদা তখন বলছিল টম বয়। হ্যাঁ একদম টম বয়, কেন আমার চুলটা ইদানিং বড় হয়েছে, কোনো সব সময় এইটুকুনি চুল, আর সাজগোজ তো বালাই নেই, প্যান্ট শার্ট পরা, কোনো সময় আমি সালোয়ার কামিজ যেগুলো পরতাম না। আচ্ছা এটা বিয়ের পর হয়েছে? হ্যাঁ বিয়ের পর মানে আর একটু বড় হতে ধরো যখন বিয়ে হবে তবে এরকম করছে, কিন্তু আমি কলেজেও যেতাম প্যান্ট শার্ট পরা, এবং ভাইয়ের যা ড্রেস হতো মানে পুজোতে 4টে জিন্সের প্যান্ট 2টো গেঞ্জি আমারও তাই, মানে ও আর আমার এক ম্যাচিং। আমার জ্যাঠারও মেয়ে ছিল, তারপর আমার দিদি হয়েছে, তারপরে আমি হয়েছি পর মেয়ে। তো আমার দিদা বলতো যে মাইয়া সব মাইয়া, এবারে মানে মনে হয় আমাকে ওই জন্য ছেলে সাজিয়ে রাখতো, মানে ছোটবেলা থেকে আমি কিন্তু ওরকমভাবেই মানুষ হয়েছি, মানে প্যান্ট শার্ট পরে আমি নিজেকেও ভাবতাম বোধহয় ছেলেই, মানে সবসময় দোকানে যাচ্ছি বাজার যাচ্ছি আমি এরকমই ছিলাম। আর দাদার ছোটবেলাটা কিভাবে কেটেছে, মানে অভিনয়ের আশা আগে অবধি? আসার আগে অবধি আমি ওই খেলাধুলা আর পড়াশোনা, আর তার সঙ্গে কিছুটা অভিনয় তো আছি, সেটা যেমন থিয়েটার ফিয়েটার এগুলো নিয়ে থাকতাম, তার সঙ্গে আরেকটা জিনিস ছিল একটু সোশ্যাল ওয়ার্ক করতাম, সমাজ সেবা এই ধরনের কাজ ছিল, এই তার মধ্যেই অভিনয় মানে একটু করে এগোতে থিয়েটার থেকে আবার সিরিয়াল ফিল্ম এইভাবেই এসে গেছি। আর তুমি খুব শান্ত প্রকৃতির মানুষ ছোট থেকেই? এটা ঠিক, বেশ হঠাৎ করে শান্ত হয়ে যায়। হ্যাঁ মানে সেইখান থেকে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, যখন দুজনের মধ্যে, আমি বারবার করে আবার এক জায়গাতে আসি, দুজনের মধ্যে যখন রাগারাগি হয় কি ঠান্ডা করে একে অপরকে? রাগারাগি সেই অর্থে হয় না, কিন্তু আগেও হয়নি কখনো? না না না, রাগারাগি সেই অর্থে হয় না, মানে রাগটাই হয় না, মানে একটুখানি রাগা হলো হয়তো খেতে রাখছি 4 করে এসো ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে এলো না তোর তাহলে আমি খেয়ে নিই, মানে এরকম টাইপের। এমনি কোনো রাগারাগি নেই? এমনি তুমি খুব শান্ত প্রকৃতির মানুষ, যদি না চটিয়ে দেয় কেউ? এমনি শান্ত, খুবই শান্ত। আমরা আজকে একটু ছোটবেলা থেকে জানবো, তোমার প্রথম ছবি শত্রু, সেখান থেকে এতগুলো সিনেমা এবং সুপার হিট নায়িকা, আমাকে একটু বলো প্রথম দিন সেটে সেই অভিজ্ঞতাটা কিরকম ছিল? প্রথম ধরো শত্রু তো মনে নেই, শত্রুতে বাবা বললো যে চল আমার সঙ্গে, তো বাবার সঙ্গে গেছি, একটা বাচ্চা মেয়ের দরকার ছিল, বাবা দাঁড় করিয়ে দিল, ডায়লগ বলতে বললে বলে দিয়েছি, কোথায় ক্যামেরা কি এটি জানতাম না। গীত সঙ্গীত যখন করেছি, গীত সঙ্গীত ওই মাধ্যমিকের পরে যে 3 মাস ছুটি থাকে ওই 3 মাসে আমি গীত সঙ্গীত করেছি। দরজাটা বন্ধ হয়নি? হয়নি তা তো দেখতেই পাচ্ছি, দরজাটা বন্ধ না করে গাড়িতে উঠে বসলে কেন? প্রথম দিন আমার অভিষেক দার সঙ্গেই ছিল, কিন্তু অভিষেক দাকেও অতটা ভয় লাগেনি, রবি ঘোষ ছিল, কিন্তু রবি ঘোষ আমরা যেরকম রবি ঘোষকে দেখলে হাসতে শুরু করি, কিন্তু দেখলাম রবি ঘোষ ভীষণ সিরিয়াস টাইপের ভদ্রলোক, তো তখন একটুখানি ভয় করছিল, কিন্তু তারপরে দেখলাম যখন শুটিং হচ্ছিল অনেক কিছু দেখিয়ে দিচ্ছে, এরমভাবে করো এরমভাবে করো, তো ঠিক আছে, কিছু মনে হয়নি আর কি। তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা এই যে চরিত্রগুলো তোমার জন্য বাছা, বাবা কি এটা তোমাকে অবজার্ভ করে লিখেছিলেন? একদম 100%, কারণ আমি ওরকমই ছিলাম, মানে মানে বাবা প্রথম গীত সঙ্গীত যখন নিয়েছিল আমাকে, আমার স্বভাবই ছিল যে আমি স্কুল থেকে মানে যখন গাড়ি যেত
আমি গাড়িতে উঠতাম এবং আমার সমস্ত বন্ধুবান্ধবকে গাড়িতে তুলতাম, মানে যেই কজন ওঠার যোগ্য। অ্যাম্বাসেডার গাড়ি ছিল, ঠেলে ঠুলে ড্রাইভারের পাশে বিমল কাকু বলে একজন ছিল, সে বলতো আর উঠবে না, কাকু একটু সরে বসো, একটুখানি উঠে যাবে, মানে এরকম। এবার বাবা হয়তো স্টুডিও যাবে, বাবা দাঁড়িয়ে আছে, গাড়ি আসতে আসতে 4টেয় ছুটি হতে 5টায় আসতাম, কেন বন্ধুদের ছাড়তে ছাড়তে। তো বাবা বলতো যে কী করিস, তারপর বিমল কাকুকে জিজ্ঞেস করেছে ও কী করে, 4টে থেকে বাড়ির থেকে দূরত্ব 5 মিনিট, যে 5টায় আসে কেন, বলে দাদা ও সবাইকে ছাড়তে ছাড়তে, তারাতলা অমুক মিয়ালিপুর সবাইকে ছাড়তে ছাড়তে আসি। এবং বাবা ওইটাই ফার্স্ট সিন রেখেছিল গীতসঙ্গীতে, যে আমি কলেজ থেকে সবাইকে ছাড়তে ছাড়তে বাড়িতে আসি। আর কাউকে তুলতে হবে ছোট মেম সাহেব? তোমার পাশে আরেকজনকে বসানো যেত। ঠিক আছে, কলেজে চলো। তোমার কি মনে হয় লোকটা যথারীতি সম্মান পেয়েছে ইন্ডাস্ট্রিতে? মানে এত তাবড় তাবড় সিনেমা, অবজারভেশন, চোখের দৃষ্টি, কাস্টিং এর ধরন, তোমার মনে হয় এই জিনিসটা মানুষটা পেয়েছে? না না না, সম্মান সেই অর্থে পাইনি, একদম 100% পাইনি। এবং আমাদের তার জন্য ক্ষোভ আছে, আমার আছে, আমার দিদির আছে। ক্ষোভ আছে এই কারণে যে অনেক আর্টিস্ট বাবা তৈরি করেছে, বাবার হাত দিয়ে তাবড় তাবড় আর্টিস্ট তৈরি হয়েছে, কিন্তু তারা যখন ইন্টারভিউ দেয়, এবং বাবা বেঁচে থাকাকালীনও বাবারও চোখে পড়েছে যে ইন্টারভিউ দেয়, বাবার নামটা উল্লেখ করে না। সেটা খুব মানে আমাদের বলছি সে তাবড় তাবড়, আমি নাম নেব না, কিন্তু বাবার হাতে তৈরি, মানে এবং জনসাধারণ সবাই জানে যে এ বাবা ছাড়া তৈরি হতে পারতো না, মানে তার ছবি কেউ দেখতে যেত না। বাবা তাকে নেবার জন্যে লড়াই করেছে, রীতিমতন প্রডিউসারের সঙ্গে লড়াই করেছে। প্রডিউসার বলেছে আমি আপনাকে নিচ্ছি, কিন্তু আপনি যেই আর্টিস্টের কথা বলছেন তাকে নেব না। বাবার তখন পায়ের নিচে মাটি ছিল না, বাবা তার জন্য লড়াই করেছে। এবং পরবর্তীকালে ইভেন এখন পর্যন্ত সে যখন ইন্টারভিউ দেয়, সে কিন্তু বাবার নামটা উল্লেখ করে না। সেই মানুষটার মনে হয় এটা প্রাপ্য ছিল না, বোধহয় নয়। এতগুলো, আর মানুষটা খুব সাদামাটা জীবন কাটাতো, একটা পরিচালক বা একজন এত দক্ষ পরিচালক হয়েও কখনো তার, আমি ওই মানে তার ছবি তো দেখেছি, মানুষকে ছবি দেখে তো বোঝা যায় সেই রকম উচ্চাকাঙ্ক্ষা তার জীবনে একদম ছিল না। ছিল। এবং বাবা তো দুঃখ পেয়েছে, বাবা যখন পেপারে দেখছে যে বাবার নামটা নেই, এবার মা এসে পেপারটা দেখতে যাচ্ছে, তখন বাবা রেখে দিচ্ছে। মা বলছে দেখি ইন্টারভিউটা বড় করে দেওয়া আছে, কিন্তু ওখানে বাবার নাম উল্লেখ নেই। তো মা খুব কষ্ট পেয়েছিল যে কাদের জন্য করছো তুমি, তার একটা নাম নিতে। সেই বলছে যে আমি খুব ওই ভালো অভিনেতা, এই সবাই সুযোগ দিয়েছে, অমুক তো সুযোগ দিয়েছে। আর নিশ্চয়ই সুযোগ দিয়েছে, তুমি সুযোগ পেয়েছো, তো তোমায় চিনতকে। আজকে আমরা ভাবো না, আমাদের চিনতকে অঞ্জন চৌধুরী না থাকলে। একদম একদম। আজকে আমি সেই দিনকে বলছি যে আমার বাবা ছিল বলে আজকে আমাদের চিনেছে। হ্যাঁ, আমার বাবা কাউকে রিকোয়েস্ট করেনি, দরজা নেড়ে বলেনি আমার মেয়েদের ছবি দেখতে যাও, ছবিটাই সে এমন বানিয়েছিল যে সবাই গেছে। আজ অব্দি বিট্টুকে আমি একদম নাম নিয়ে বলছি, যে সোহমকে যেখানে যায় বলে যে একটু হরলিক্স দাও, চেটে চেটে খাবো। তো এটা আমি ইউটিউবে সব জায়গায় দেখছি। তাহলে একটা ডায়লগ যেটা হয়েছে ধরো 85-85 হয়েছে ছোট বউ, এখন পর্যন্ত তাকে, সোহম এখন বড় আর্টিস্ট, বড় নায়ক, কিন্তু তাকে এখন পর্যন্ত ওই ডায়লগটা বলতে হচ্ছে। আমরা পূজা করেছি কবে, এখন পর্যন্ত ওই ডায়লগ বলতে হচ্ছে। ময়নাদিকে বলেছিলে না 10 ভরি সোনার সঙ্গে আমরা যেন ভাঙার জন্য 10টা কাপ ডিশ নিয়ে আসি, ওরই একটা ভাঙলাম। আজকে যে আমরা অ্যাক্সেসগুলো পাচ্ছি, জি বাংলায় চলে গেলাম একা, ধরো কোনো, হ্যাঁ কে এসছে না, অঞ্জন চৌধুরী মেয়ে, রীনা চৌধুরী বলে কিন্তু ততটা চিনছে না, আমাকে বলতে হচ্ছে যে আমি অঞ্জন চৌধুরী মেয়ে, সঙ্গে সঙ্গে তার দরজাটা খুলে যায়। সো এটাই হচ্ছে আমার কথা। হলে দর্শক বলো, তামাম জনগণ বলো, বাবাকে যা সম্মান দিয়েছে, এরা কি নাম নিল না নাম নিল না, কিচ্ছু যায় আসে না সেই মানুষটার পক্ষে। সম্মানটা পেয়েছে জনগণের কাছ থেকে, ওই পুরস্কারটা জনগণ দিয়েছে। একদমই তাই। এবং এখনো একদম 18 বছর হয়েছে, বাবা চলে গেছে, 18 বছরও পর্যন্ত বাবার যা মানে পপুলারিটি ভাবা যায় না একদম। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে তখনকার, তোমাদের দুজনেরই কি মনে হয় তখন এটা কোনো ইন্ডাস্ট্রির লবি বা এটা কোনো পলিটিক্স, যেটা আমরা এখন সামনাসামনি দেখতে পাচ্ছি, সেটা তখন আমাদের চোখের আড়ালেই হতো? সেটা কি মনে হয় তোমাদের? বা এই যে এই বিষয়গুলো নাম না উপেক্ষা করে যাওয়া বা নিজেদেরকে এগিয়ে দেওয়া, যে শীত দ্বারা তাকে আমরা পিছিয়ে দিচ্ছি, আলটিমেট তোমাদের এই বিষয়টা কিরকম লাগে বা তোমরা এটা কিভাবে দেখো? লবি হয়তো তখনও ছিল, কিন্তু এতটা প্রকাশ্যে ছিল না, বা আমরা কোনো হয়তো টের পাইনি। আমি একটু আগে ওকে বলছিলাম না যে লবি হয়তো ছিল, কিন্তু কীরকম হয়তো বলো তো। ধরো আমি একটা ঘটনা বলছি, যে আমাদের হেয়ার ড্রেসার কল্পিত পিসি মারা গেছে এখন,
এবার ধরো আমাদের চুল বেঁধেছে অন্য একটা মেয়ে, এবার পিসি হয়তো যাচ্ছে, বলতো এই কী বেঁধেছিস, চুল খোল, ওর চুলটা ঠিক করে দে। এবং সেই মেয়েটি তাতে করে চুলটা খুলে দিল। এবার পিসি এসে আবার, পিসি কিন্তু অন্য সেটে অন্য নায়িকার ওই করছে, এসে তাতে করে চুলটা এরকম করে দিল, বলে দেখ এটা ঠিক লাগছে, বলে হ্যাঁ দিদি ঠিক বলেছে। এখন হলে মিটিং বসে তো যে ওই 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 এসে আমার চুলের ওই করলো, সে তোমাকে খারাপ লাগুক যাই লাগুক, ও হাতে মাথায় কিন্তু তখন পুরো অর্ডার করতো, এই খোল ওর চুলটা, এরমভাবে বেঁধেছিস। তখন আমার মনে হয় যে ওই ইন্ডাস্ট্রিটা পরিবার ছিল। হ্যাঁ এখন যেমন এটা একটা মানে কর্পোরেট লাইফস্টাইলে আমরা নিয়ে চলে এসেছি, আমার মনে হয় সেই জায়গাটা তখন একদম পরিবার, একসঙ্গে খাওয়া, শুটিং করা, গল্প করা। আমি এটাও দেখেছি যে যখন স্ক্রিপ্ট আসতো সবাই একসঙ্গে বসে পড়তো, হ্যাঁ কারোর ভুল হলে সেটাকে রেকটিফাই করে দিত। এখন কিন্তু এই যে ব্যাপারটা নিজে থেকে বলা, এটা একদমই নেই। তুমি রিসেন্ট একটা শুট করেছো সোহাগরাত বলে, সেই ছবি এখন 9 দিন হলে চলছে। তো আমি তোমার কাছ থেকে জানবো এই যে গিল্ডের সমস্যা, বা এই যে তুমি যে বললে যে মানুষের মধ্যে পারিবারিক সম্পর্কটা নেই, তুমি এগুলো ফেস করেছো এই ছবি শুটিং করার সময়? না তুমি নিউ কামার্সদের নিয়ে কাজ করেছো। হ্যাঁ ওদের নিয়ে কাজ করছি, ওরা ভীষণ প্রফেশনাল বলছি সেই অর্থে যে আগে আমাদের কি হতো ওরকমভাবে আমি ওটা রেখেছি যে সবাই মিলে বসে স্ক্রিপ্ট পড়া, ওইটা আমি রেখেছি যে সবাই মিলে বসে আমি স্ক্রিপ্টটা যেদিন পড়বো সবাইকে উপস্থিত থাকতে হবে। কিন্তু যেটা হয়েছে আমি ওর সঙ্গে কথা বলেছি, লেগেছে কোথায় আমার, যে ধরো আর্টিস্টরা আগে না ভীষণ ফোন করে মানে বাবাকে, দাদা কি হলো, হল রিপোর্ট কি, বা কি হলো, আচ্ছা ওই সিনটাই কিরকম হাততালি পড়লো, বা ওই সিনটা, এখন সেইটা কিন্তু নেই। তখন পার্টিকুলার পয়েন্ট ধরে ধরে হ্যাঁ। আমরা আলোচনা করতাম। কেন এখন কিন্তু হচ্ছে যে ছবি করেছে হয়েছে, সব হয়ে গেছে, রিলিজ হয়েছে, হলে চলছে চলুক। হ্যাঁ এরকম একটা ব্যাপার হয়ে গেছে, সেই আন্তরিকতাটার খুব অভাব। পলিটিক্স তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো এটার বাইরে সংসারেও আছে, তো একটা ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানেও থাকবে। আর দলীয় রাজনীতি যেটা, সেটা আগেও ছিল, কিন্তু সব থেকে যেটা আগে যেটা ছিল, যে যে দলই করুক একটা সুন্দর সম্পর্ক ছিল। কাজের জায়গাটা কিন্তু এরকম বাধা বিঘ্ন তৈরি করতো না, সম্পর্ক দিয়ে সেগুলোকে মিটিয়ে যাওয়া যেত। বর্তমানে যে অবস্থাটা এসছে সেটা হচ্ছে যেন একটা লড়াই চলছে, এই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। যে আমি কাজের যাই, ওই যে আগে যেরকম আগের শুটিং হতো সবাই একটা ঘরে এসে, এরাও শত্রু শুটিং এর সময় মানে ওদের ঘরে সবাই একটা মাদুর পেতে ফেললো, সেইখানে বসে সব আর্টিস্ট এসে মুড়ি খাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, সেই হচ্ছে হাসি আনন্দ একটা ব্যাপার ছিল। মানে ওই একদম মনে হচ্ছে পরিবার একটা, এতগুলো শিল্পী, কলাকুশলী, ক্যামেরাম্যান সবাই চলে আসে। এখন ওই ব্যাপারটা যেন কোথায় ওই এখন কি হয়েছে আমি বলছি, একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, মানে এখন ইগোটাও এসে গেছে। এখন ধরো কিছু যদি খারাপ লাগতো মানে তখন আগেকার আমরা বলতাম এই তুই কেন এই ড্রেসটা পরেছিস, ভালো লাগছে না, এটা খুলে আয়, বা অন্য পর, বা শাড়ির কালারটা তোকে যাচ্ছে না, সামনে বলতাম। এখন হচ্ছে কি সামনে বলবো না, গিয়ে ফেসবুকে লিখে দেবো রাহুলকে লাল জামাটা পরে অতি খারাপ লাগছিল, বা রাহুল কমেন্ট চলে এলো 5টা কি খারাপ লাগছিল, ও আবার লিখে দিল রিনার এটা বলা উচিত হয়নি, দেখা হচ্ছে কিন্তু কিন্তু কেউ সামনে, সব ফেসবুক আর এতে চলে যাচ্ছে, বুঝতে পেরেছো তো, লিখে লিখে আমরাও তো দেখি এখন, ওর সঙ্গে ওর সম্পর্ক নেই, এই 2 দিন আগে তো ছিল, মানে লিখে লিখে সামনে দেখলে ভীষণ ভালো, ও মা, তারপর ফেসবুকে এই ওর সঙ্গে ওর সম্পর্ক নেই, যা, তখন তো সামনে। এবং আমি বলছি আমি যে সোহাগরাত করতে গেছিলাম, আমি তো ফেডারেশন নিয়েই করেছি ছবি, তো 2জন হেয়ার স্টাইলিস্ট চলে গেছে, এবার ওদের ভয় হচ্ছে দিদি আমরা 2জন চলে এসেছি, আমরা তো কি হয়েছে, বলছে না 2জনের তো দরকার নেই, 1জন লাগবে, তোমার আর্টিস্ট 2 মাত্র মেয়ে ছিল, এবার কাকে ছেড়ে কাকে নেবে, হ্যাঁ এটা যদি রিপোর্ট হয়ে যাবে, কিছু রিপোর্ট হবে না, তুই একজনের চুল ধরে নি, তুই একজনের চুল ধরে নেয়, ও একজনের বলে 2জনে, হ্যাঁ থাক, প্রডিউসার তো টাকা দেবে, ও দিয়ে দিল 2 দিন, তার পরের দিন থেকে আবার ঠিক হয়ে গেল। আমার মানে বলতে নেই আমার সঙ্গে কোনো দিন, আমি ফেডারেশন নিয়েই কাজ করেছি, এবং জানি না কী প্রবলেম হচ্ছে বা কী হচ্ছে, আমি গিল্ডের মেম্বার, ফেডারেশন আমাকে তো ভীষণই সাহায্য করেছে, কারণ আমার একবার গাড়ি খারাপ হয়ে গেছিলো, মানে আমার না যে টেকনিশিয়ানরা আসছিলো, তো গাড়ি খারাপ হয়ে গেছিলো, তখন আমাকে বললো যে দিদি এরকম প্রায় 1-1.5 ঘন্টা লাগবে গাড়ি সারাতে,
আমি বললাম তাহলে তো আমরা শুটিংয়ে বসে থাকবো, তাহলে 1-1.5 ঘন্টা কী হবে। তারপরে আবার ফোন করলাম ফেডারেশনে, ম্যানেজার ফোন করলো, বললো যে ঠিক আছে 1-1.5 ঘন্টা ওখানে বাড়িয়ে দেবো। তো আমার সঙ্গে কোঅপারেশন ভীষণই করেছে। আর আমি আজীবন ফেডারেশন নিয়ে, মানে বাবাও যখন কাজ করতো ফেডারেশন নিয়েই কাজ করতো, আমরাও কাজ করছি। তো আমাদের হয়নি, এখনো হয়নি, মানে আমরা এখন বলতে পারবো না যে আমাদের সঙ্গে কোঅপারেশন করেনি, করেছে, আমরা করেছি। আর আমি ফেডারেশন নিয়েই কাজ করবো, গুপি কাজ তো আমি করবো না। একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, কারণ 9-এর দশকে তুমি সুপারহিট নায়িকা। তোমার যদি পরিচিতির জায়গাটা দেখতে চাই, তোমাকে কোন প্ল্যাটফর্ম অনেক বেশি পরিচিতি দিয়েছে, যাত্রা নাকি সিনেমার পর্দা? না, সিনেমার পর্দা। সিনেমার পর্দা। হ্যাঁ, সিনেমার পর্দার থেকেই তো আমি যাত্রায় গেছি, এবং এই পরিচিতিটা ওখানে কাজে লেগেছে। কিন্তু মিডিয়াটা সম্পূর্ণ আলাদা, মানে সম্পূর্ণ মিডিয়াটা আলাদা। দর্শকও কিন্তু ভাগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভাগ রয়েছে, কিন্তু মিডিয়াটা আলাদা। যাত্রা সবচেয়ে কঠিন মিডিয়া। ও তো যাত্রার নায়ক, যাত্রার ডিরেক্টর, ও বলতে পারবে খুব ভালো। সবচেয়ে কঠিন মিডিয়া যদি বলে যাত্রা। কেন সব থেকে কঠিন বলা হয় এটাকে? এবং যিনি বলছেন তিনি কিন্তু সুপারহিট নায়িকা যাত্রারও। হ্যাঁ, এবং সিনেমাও করেছে, যাত্রাও করেছে। তিনি আবার বলছেন ভীষণ কঠিন। ব্যাপারটা একটা যেটা 1 নম্বর জায়গা হচ্ছে যে এখানে যেমন একটা শট করতে গেলে এবার বাই চান্স ভুল টুল হলে সেটা কারেকশনের জায়গা যায়, ঠিক করে নেওয়া যায়। আবার একটা নেওয়া হলো কি সেটাতে ঠিক হলো না, আবার একটা নেওয়া যায়। কিন্তু ওখানে হচ্ছে কি যে একদম ওপেন স্টেজ, দর্শক বসে আছে এবং আমি যেটা করছি সেটাই ফাইনাল। ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক। কারণ আর রিটেক করা বা ঘোরানোর কোনো জায়গা নেই। ফলে এইখানে খুব সচেতন থাকতে হয়, এবং চারদিক খোলা, সব দিকে তোমাকে ঘুরে ঘুরে করতে হচ্ছে। আর তুমি ভাবো যে কিচ্ছু নেই, শুধু একটা স্টেজ আর রস্টাম পাচ্ছে। তুমি ওখানে দেখাচ্ছ যে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি আমি রাজকুমারী, হয়তো রাজকুমারীর রোল করছো, আমি রাজকুমারী। কোনো সময় বলতে হবে যে আমি ভিখিরি, এই দেখো নদী বয়ে যাচ্ছে। তোমাকে তোমার অ্যাক্টিং দিয়ে বোঝাতে হবে ওখানে নদী আছে, তোমার অ্যাক্টিং দিয়ে বোঝাতে হবে ঝড় উঠেছে প্রচণ্ড। তুমি শুধুমাত্র তোমার অ্যাক্টিং দিয়ে বোঝাতে হবে তুমি রাজকুমারী, একটা রাজপ্রাসাদের সামনে তুমি দাঁড়িয়ে আছো। অ্যাক্টিং দিয়ে তোমাকে আর ডায়লগ দিয়ে তোমায় বোঝাতে হবে, দর্শকও ভাবতে শুরু করবে হ্যাঁ তুমি রাজকুমারী, রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছো। কল্পনায় নিয়ে যেতে হবে তোমার অ্যাক্টিং দিয়ে। আচ্ছা, দুজনের মধ্যে যখন প্রেম হলো, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, রিনা দি এখানে আজকে যাকে দেখতে পাচ্ছেন, তিনি একটা সময় যাকে নিয়ে বসে আছে তাকে বিয়ে করতে চাননি, চেয়েছিলেন ট্রাক চালককে বিয়ে করতে। তারপরে সেই মানুষটার সঙ্গে প্রেম কোনোভাবে হয়েছে, তারপরে এখন তারা স্বামী স্ত্রী। দুজনের মধ্যে কি অভিনয় নিয়ে আলোচনা হয় সব সময়? বাবা, সব সময় আলোচনা হয় অভিনয় এবং এই টোটাল কি যাত্রা, নাটক বা এই সিনেমা, এর মধ্যেই আমরা থাকি, এর বাইরে খুব একটা যাই না। আচ্ছা, আমি ট্রাক চালক নিয়ে বললাম দর্শকদের, তুমি একটু আমাকে ওটা বলো যে কেন ট্রাক চালক ছিল সেটা? প্রথমত ট্রাক চালক হচ্ছে ওই যায় আর রাত্রিবেলায় নেবে তরকারুটি খায়, আর ওই জন্যই বোধহয় ভগবান আমাকে যাত্রা করতে পাঠিয়েছে। ওই তরকারুটি খেয়েছি আমি, 20 বছর ধরে যাত্রা করেছি আমি, তরকারুটি খেয়েছি। আর তার মধ্যে 4 বছর আর ঘুরবো, তরকারুটি খাবো, ওই খাটিয়ায় বসে থাকবো। ওই আমাকে খুব অ্যাট্রাকশন করতো, যেরকম যাবো তার বেশ তরকারুটি। এমন তরকারুটি খেয়েছি মানে ঘেন্না ধরে গেছে তরকারুটি, মানে ভাবলেই। ধাবা হোটেলগুলো তো ধাবা মানে তরকারুটি খেয়ে খেয়ে তরকার গাছ গজিয়ে ফেলেছি পেটে। 20 বছর 24 বছর আমি যাত্রা করেছি, তার আগে 4 বছর ওয়ান ওয়াল। তোমার কি মনে হয় যে দর্শক তোমাকে সব থেকে বেশি সিনেমাতেই চায়, নাকি দর্শক তোমাকে আবার যাত্রাতেও চায়? তোমার কি মনে হয়? যাত্রাতেও চায়, সিনেমাতেও চায়, কিন্তু এখন আমি তো কিছুই দুটোর একটাও করছি না, এখন ডিরেক্টর হয়ে গিয়ে ক্যামেরা পেছনে চলে এসেছি। আমি এটাতেই আসতাম যে তুমি হঠাৎ করে এরকম নায়িকার পথ ছেড়ে পরিচালিকা কেন? এটা কি বাবার থেকে পাওয়া সেই গুণ নাকি অন্য কিছু? হ্যাঁ, বলতে হলো আমি ছোটোর থেকে না খুব লিখতে ভালোবাসতাম, এবং যাত্রা যে করেছি সবকটা যাত্রা, একটা দুটো বাদ দিয়ে সবকটা যাত্রাই আমার লেখা, এবং সুপারহিট হয়েছে। তো লেখাটা আমার সবচেয়ে ভালো লাগে, লিখতে আমার সব থেকে ভালো লাগে, অভিনয়ের থেকেও ভালো লাগে। তো বাবা যখন চলে গেল, একে হচ্ছে বাবা ক্যামেরায় থাকতো, আমরা ক্যামেরার সামনে, বাবা ক্যামেরার পেছনে, সেইটা একটা এফেক্ট করেছে যে বাবা নেই। তারপরে আমার অভিনয়টা কি করব, কীরকম দেখবো, আমি ওইতেই চলে যাই। কারণ আজকে বাবা নেই, তো বাবার পথটাতে তো ধরতে হবে, বাবাকে তো বাঁচিয়ে রাখতে হবে। তো সেই হিসেবেই আমি বাঙালি দর্শকদের কাছেও বলছি যে
বাবাকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলা ছবি করবার জন্য আমাকে ক্যামেরার পেছনে যেতেই হতো। 9-এর দশকে অঞ্জন চৌধুরীর ছবি মানে আর কোনো ডিরেক্টর সেখানে আসবে না, আর কোনো মানে সেখানে অঞ্জন চৌধুরীর যে কাস্ট করা আর্টিস্ট ছিল তাদেরকে পরবর্তীকালে অন্য ডিরেক্টরটা নিতে ভয় পেত, কারণ সে বাজেট দিতে পারবে কিনা বা সেই স্ক্রিপ্ট দিতে পারবে কিনা। সেই মানুষটাকে বাঁচিয়ে রাখা তোমার হাত ধরে। তোমার মনে হয় যে পরবর্তী জেনারেশন, তোমার পরবর্তী জেনারেশনও সেইটা নিয়ে এগোবে? মনে হয়, কারণ দেখো আজকে অনেক ছেলে মেয়ে এসছে নতুন নতুন, ভালো ভালো, তাদের স্ক্রিপ্টও করছে, ভালোই লিখছে। এবং আমার যে ছবিটা সোহাগ রাত, এটা তো আমি বলি 9 সপ্তাহ ধরে চলছে, আরো 10-11 সপ্তাহ 12 সপ্তাহ, এবং কিন্তু গ্রামে চলছে, যেটা সবচেয়ে আমার শহরে মফস্বল সব চলছে। আমার এখানেও কলকাতায় যখন দেখানো হয়েছিল প্রচন্ড মানে দর্শক ভালো বলেছে, এবং এইটা আমার শুনে খুব ভালো লেগেছে, বলছে বাবার মতো। আমি বাবা হতে পারবো না, কিন্তু বাবার মতো বলেছে, যে সেটা 2-3 বার করে ছবিটা দেখছে। এবং আমাদের প্রডিউসার বলছে দিদি এটা অর্গানিক হিট হয়েছে, কারণ কি আমরা কাউকে পুশ করিনি ছবিটা দেখতে যাও, বা আমরা কখনো সাকসেস পার্টি হবে অমুক হবে 2 সপ্তাহ চলে সেটাও বলছি না। আমি কিন্তু 10 সপ্তাহ 11 সপ্তাহ চালাবো, তারপরে হয়তো সাকসেস বলবো যে হ্যাঁ চলেছে এবং চলছে। এই যে এখন ধরো 2 দিন সিনেমা চললো বা 3 দিন চললো, তার পরবর্তী দিনই আমরা দেখছি সাকসেস পার্টি দেয়, তো তোমার এই বিষয়টা কিরকম দেখতে লাগে? মানে এটা কি ফেক একটা উল্লাস নাকি কি জানি, আমি বলতে পারবো না গো, কারণ আমরা তো ওরকম ভাবে কখনো দিইনি, মানে সাকসেস হয়েছে বলেই সাকসেসটা দিয়েছি। এখন আমি যদি ক্লাসে ফেল করতাম, ধরো আমি ক্লাস 10-এ ফেল করলাম, আমি গিয়ে সাকসেস কি করে বলবো যে 11 না, উঠেছি? সেটা তো অবশ্যই, কিন্তু যে এখন যে ছবির যে সাকসেস পার্টি চলে 2 দিনে, সেটা তুমি কিভাবে দেখো বা তুমিও কিভাবে দেখো? সাকসেসটা অ্যাকচুয়ালি কখন হয়? যখন আমি যে জিনিসটা করলাম সেই জিনিসটা যাদের জন্য করলাম তারা বিপুলভাবে অ্যাকসেপ্ট করলো। আমি যদি একটা প্রোডাক্ট করি, সেই প্রোডাক্টটা যদি বাজারে প্রচুর বিক্রি হয় সেইটা, এবং আমি যে এই প্রোডাক্টটা করতে যে খরচাটা করলাম সেই খরচাটার উপরে তো এলোই আরো কিছু পয়সা এলো, এটা হতো ব্যবসা, ইন্ডাস্ট্রি। তো তো সেখানে আমার ছবিটা কোনো রকমে চললো কি চললো না সেটা ঠিক নেই, আমার ব্যবসা আদৌ পয়সা এলো কি এলো না ঠিক নেই, অথচ আমি যদি বলি যে এটা সাকসেস, তো এর মধ্যে কোথাও একটা ভণ্ডামি লুকিয়ে আছে। ইন্ডাস্ট্রি কি এখন পুরোটাই ভন্ডামির উপর চলে? পুরোটা বলবো না, পুরোটা তবে কখনোই চলে হয় বলে না, মনে হয় তোমার? এটা কিছুটা এখন একটা চলছে এরকম। আমি রিসেন্ট ছবি দেখতে গেছিলাম, একটা আমির খানের ছবি, বলো না, সিতারে জমিন পর দেখতে গেছিলাম, তো ওটা তো হিন্দি ছবি, যাই হোক, গিয়ে বিশ্বাস করো 12টা লোক, 12টা, আমি অবাক হয়ে গেলাম যে 12টা লোক হলে, মানে কি লোক যাচ্ছে না। তারপরে আমি দেখতে একটা ছবি দিদিরা দেখতে গেল, 4টে লোক বলছে এই দিকটা একদিকে বসান, এসিটা একটা এসি চালানো হবে, হলে মানুষ যাচ্ছে না। এখন একটা ছবি দেখতে গেলাম, সেটা দেখলাম ওই হিট হয়েছে। তোমার কি মনে হয় যে হলমুখী কেন হচ্ছে না দর্শক? ভালো গল্প পাচ্ছে না একদম। কিন্তু এই যে তাবড় তাবড় সিনেমা, রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখার্জি, এনাদের মতো তাবড় তাবড় ডিরেক্টররা ছবি বানাচ্ছেন, সেগুলো উল্লাস হচ্ছে, মানে সাকসেস পার্টি যেটা বলছি আমরা, তারপরেও হলমুখী দর্শক নেই। সেটা তো তারা ভালো বলতে পারবে, তাদের কাছে জবাবটা চাওয়া উচিত। সাকসেস হচ্ছে, হলমুখী হচ্ছে না কেন দর্শক? এই যে বাংলা ছবির পাশে দাঁড়ান বলি, সেটা 2024-এ গিয়ে কোথাও দেবদা একটু সরিয়ে নিয়ে এসছে, কারণ খাদান দিয়ে যে পরিমাণ দর্শকদের হলমুখী করেছে সেটা আনএক্সপেক্টেড। মানে এত ক্রেজ, এত মানুষের চাহিদা, আমি জানি না পরবর্তী ছবিতে কি আসবে রিয়াকশন, কিন্তু খাদান দিয়ে দর্শকদের হলমুখী করা হয়েছে। তো তোমার কি মনে হয় যে ছবি করতে গিয়ে কমার্শিয়াল ছবি বা বড় বাজেটের ছবি করা উচিত, তাহলেই দর্শক হলমুখী হবে? তোমার কি মনে হয় যে কেন সিনেমা দেখতে আসবে? শোনো, সন্তান আমি একদম নাম করেছি, ভীষণ ভালো ছবি হয়েছে, মানে হলেও দেখে, আমি হলে দেখিনি, আমি এতে দেখেছি, হইচইতে দেখেছি, ভীষণ ভালো হয়েছে। প্রজাপতি আমি নিজে 2বার দেখেছি, হলমুখী হলে গিয়ে দেখেছি, 2বার হলে গিয়ে দেখেছি। সব ছবি আমি দেখি, হলে গিয়েও দেখি, আবার বাড়িতেও দেখি। তাহলে আমার কথা হচ্ছে, যেই ছবিটা আমি গল্প ভালো, কাস্টিং ভালো, ভালো হয়েছে, সেটা ভালো বলবো, ভালোই হলে ভালো বলবো এবং যাবে দর্শক। প্রজাপতিতে গেল কি করে? আবার যেই ছবিটা আমরা লাফালাফি করলাম ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে, দর্শক গেল না, তাহলে ভালো হয়নি। ব্যাপারটা হচ্ছে যে যে ছবিটা আমি করব সেই ছবিটা আমি দর্শককে চাইছি, তো
তো ছবি আমি তো উল্টো দিকে কি চাই যে অনেক দর্শক এটা দেখবে, এবার সেই ছবিটা করতে গেলে আমি সেই দর্শকগুলো কি চায় এইটা যদি না আমি বুঝে উঠতে পারি তাহলে তো আমি সেই মানুষগুলোর কাছে পৌঁছতে পারবো না। তাহলে এখানে বিষয়টা প্রথম ব্যাপার। এখন যেমন কন্টেন্ট এইসব আসছে, হ্যাঁ ঠিক আছে, ছবি তো একই ধারায় চলে না, পাল্টায়, পরিবর্তনের সাথে সবটাই চেঞ্জ হতে থাকবে। তো সেখানে আমি কাদের জন্য করছি এটা, সেই বিষয়টা আমার মনে হয় মাথায় রাখা দরকার। যদি আমি গ্রামাঞ্চল, মফস্বল বা শহরের মানুষ সবাইকে একসঙ্গে নিয়ে ছবি করার চেষ্টা করি, তাহলে সেই বিষয়টা আমাকে নির্ধারণ করতে হবে যে কোন বিষয়টার উপর যাব। আমি এমন একটা বিষয় ঠিক করলাম যেটা গ্রামের মানুষের বা মফস্বলের মানুষের বা যারা মানে সংখ্যায় বেশি সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের মাথার উপর দিয়ে চলে যায়, তাহলে তারা সেখানে আসবে না হলে। যদি তাদের মধ্যে যে তার মধ্যে সে তাকে খুঁজে পায়, তার সমাজকে খুঁজে পায়, তাহলে সে কিন্তু হলে আবার যাবে। ভালো গল্প বলতে তোমরা দুজনে কি বোঝো, মানে তার মধ্যে কি থাকা দরকার যা দর্শকদেরকে টানবে? একদম পারিবারিক গল্প হতে পারে। পারিবারিক গল্পের মধ্যে ধরো, আমি বলছি না যে সবসময় পারিবারিক গল্প, যদি ফাইট থাকে, মারপিট থাকে, সেটা যুক্তিপূর্ণ হতে হবে। আমার কথা হলো অযৌক্তিক কোনো বিষয় নিয়ে গল্প করলে সেটা চলবে না। কিন্তু একটা জিনিস যে আমরা এটা নিয়ে, তুমি যেটা বললে যে পারিবারিক গল্প, আরেকটা জিনিসও কাজ করে, সিনেমা তো মানুষ কোথাও এন্টারটেইন হওয়ার জন্য দেখতে যায়, তো পারিবারিক গল্প যদি আমি সেই বাড়ির ঘটনায় আবার সিনেমার পর্দায় গিয়ে টিকিট কেটে দেখতে যাই, তাহলে আমি কেনই বা সেই গল্প দেখব? বাড়ির ঘটনা, পরিবার কিন্তু একটা, পরিবারের ভেতরে প্রেম থাকে, পরিবারের ভেতরে রাজনীতি থাকে, পরিবারের ভেতরে মারপিট থাকে, ভাইয়ে ভাই মারপিট থাকে, সব থাকে, পরিবার ওরিয়েন্টেড। এবার একটা তুমি ভাবো, যখন থেকে ছবি শুরু হয়েছে, আমি আমাদের সময় থেকে বলছি, ধরো আমরা যখন ছোট ছিলাম, ক্যামার সে ক্যামার তাক, मैंने प्यार किया, সব কিন্তু পরিবার ওরিয়েন্টেড গল্প। যে ক্যামার সে ক্যামার থেকে পরিবারের ভেতরে কিছু একটা ছিল প্রবলেম, প্রেম হয়েছিল, দুটো ছেলে মেয়ে চলে গেল, মরে গেল, হ্যান ত্যান, এক দুজেকে নিয়ে। বাংলা ছবি বলো, পরপর বাবার ছবিগুলো সমস্ত কিছু ছিল। হীরক জয়ন্তী তো পুরো প্রেমের গল্প, তাতে কি এন্টারটেইনমেন্ট ছিল না? হীরক জয়ন্তী নিয়ে এখনো আলোচনা হয়। হ্যাঁ, তাহলে সেই পরিবার অথচ প্রেম, মানে সবটা তোমাকে থাকতে হবে, কিন্তু সেটা যুক্তিপূর্ণ ভাবে, যুক্তিপূর্ণ ভাবে। অযৌক্তিক আমি একটা, এই যে এখন আমি দেখি যে ধরো সিনেমা, এই সাকসেস পার্টির কথাই বলছি, আমরা তুললাম, সাকসেস পার্টি হচ্ছে বাংলা ছবি সাকসেস, হিন্দি হাই হাই করে হিন্দি গান দিয়ে নাচ হচ্ছে, আরে বাংলা ছবির পাশে দাঁড়ান তো, সেই ছবিরই গানটা চালে না। আমার কথা হলো, গান এত বই ভালো হয়েছে, বই এত ভালো হয়েছে, গান এত ভালো হয়েছে বাংলা, তা সেই বাংলা গান পোড়াই, ডিরেক্টর প্রডিউসারই যদি সেই গানটা না চালায়, দর্শক শুনবে কোথা থেকে? একদম একদম। তাহলে বাংলা ছবির পাশে দাঁড়া, আমরাই তো, আমি ছবিটা বানিয়েছি, আমি আমার গানটাই চালাচ্ছি না, আমি কি হিন্দি গান, আমি নিজে পাশে নেই, আমি পাশে নেই, আমি বলছি কেন বাংলা গান চলে দেখতে। ঠিক ঠিক ঠিক। তো আমি যে ছবির পাশে এসে দাঁড়ান, এই কথাটা বলা কতটা লজ্জাজনক বলে তোমাদের মনে হয়? কারণ তোমরা তো দুজনেই ডিরেক্টর, সেই ক্ষেত্রে এই প্রশ্নটা করে যে তোমাদের কতটা লজ্জাজনক বলে মনে হয়? মনে হয় দেখো, যে বলছে, কিন্তু আমি কখনো এটা শুনিনি যে বাংলা ছবির পাশে দাঁড়ান, বা সবাই তো তখন বাংলা ছবির পাশে দাঁড়াতো, আমরা যে নায়িকা হয়েছি বা ওই হয়েছি, বাংলা ছবির পাশে দাঁড়ান তো বলতে হয়নি। আমি দুটো ছবিরই নাম বলছি, হীরক জয়ন্তী কিংবা মেজ বউ বা ছোট বউ বা শত্রু বলি। সেই ছবিগুলো রিলিজ করার পর রঞ্জন চৌধুরী হয়তো বলেননি গিয়ে যে বাংলা ছবির পাশে দাঁড়ান বা আমার ছবির পাশে দাঁড়ান। সেই মানুষটার তৈরি করা ছবি আজও 2025-এ দাঁড়িয়ে আজও হিট, আজও মানুষ সেই নিয়ে আলোচনা করে। বলতে হয়নি তো বাংলা ছবি, আর এখন বলতে হয়নি, তখন সবাই মিলে বাংলা ছবির পাশে দিয়েছে, আর এখন এত বলছে বাংলা ছবির পাশে দাঁড়াচ্ছে না, তাহলে বলার যৌক্তিকতাটা কোথায়? আমার তুমি কি মনে করো এটা নিয়ে, এই যৌক্তিকতা নিয়ে? একটা কারণ হচ্ছে যে আগে একরকম মার্কেটটা ছিল, এখন টেকনিক্যালি অনেক কিছু এসে গেছে, মোবাইল এসে গেছে, তারপরে কম্পিউটার, এই ফলে ছবিটা শুধুমাত্র হলের বাইরেও অনেক সহজ উপায়ে কাছে পেয়ে যাচ্ছে। তো ফলে এটা একটা কারণ, হলে না গিয়ে এগুলোতে দেখে নিচ্ছে। তবে একটা ব্যাপার আমি মনে করি, যেটা হলে দেখার জিনিস সেটা কিন্তু মোবাইলে বা ওই টিভি স্ক্রিনে, ছোট স্ক্রিনে
ভালো লাগে না তার নয়, ওটা হলের জিনিস হলেই দেখা উচিত। আর একটা যেটা ব্যাপার হচ্ছে যে এখন যেটা মানে মানুষ, আমি কত বড় পণ্ডিত এইটার থেকে ওই যে কথাটা আগে বললাম যে আমি কাদের জন্য করছি সেটা আগে ভাবা উচিত। আমি টেকনিক্যালি অনেক কিছু মারপিট দেখাবো, আমি মারপিটই যদি দেখতে যাব তাহলে আমি সাউথের ছবি দেখবো, ওরা অনেক রিচ টেকনিক্যালি, বাজেটের দিক দিয়ে অনেক বেশি, তাহলে সেই বাজেটের ছবিটা আমি বাংলায় তো করতে পারবো না, কারণ তার মার্কেট ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থাকতে হবে। কেন কি শত্রুতা পুরো ধরো পারিবারিক ছবি ছিল, কিন্তু ওরিয়েন্টেড কিন্তু মারপিট আর একটা অ্যাকশন মুভি ছিল। তো ফার্স্ট সিনেই যখন রঞ্জিত কাকু মারছে, এসে তা মারছেটা কি জন্যে, যৌক্তিকতাটা ছিল, দর্শক চেয়েছে যে মার, যখন শকুন্তলা পিসিকে সরিয়ে দিল গিয়ে রঞ্জিত বাবু মারলো ফার্স্ট ইন্ট্রোডাকশন, তো মারলো, মারপিটটা সেই কারণে এসেছে, অকারণে আসেনি, তাই জন্য ছবি হিট। তোমায় কারণ দেখাতে হবে, কারণটা মানে যৌক্তিকতাটা ঠিক ঠিক হতে হবে। আমি মারপিট দেখবো বলে ম্যাড্রাসের ছবি দেখবো, নট দ্যাট, কিন্তু আমার বাংলা ছবি আমি দেখবো, কিন্তু মারপিটই দেখবো, কিন্তু সেটা যুক্তিপূর্ণ হতে হবে। মশলা চাই, মশলা কমার্শিয়ালি তো মশলা থাকে, মশলা চাই, সব চাই, সেই মশলাটা দিতে গেলে মানে এই দিতে হবে এরকম না। আমি মাংস রাঁধলে যে মশলাগুলো লাগে, নিশ্চয়ই মাছ রাঁধলে সেটা একটু অন্যরকম লাগে, তাহলে সেই মশলাটা আমাকে দিতে হবে এবং সেটা যেন ওই যে কথাটা বললো যুক্তিসঙ্গত হয়, মানে গল্পের প্রয়োজনে সেটা আসবে, সেটা চাপিয়ে দিয়ে বসিয়ে দিলাম একটা, এইখানে একটা আইটেম ডান্স লাগিয়ে দাও, কেন এইভাবে কিন্তু হবে না। এই আর একটা সমস্যা যেটা হচ্ছে হল পাওয়া নিয়ে সমস্যা। এক তো বাংলা ছবির পাশে দাঁড়ান, দ্বিতীয়ত হল দেব না, যখন ছবি আমি তৈরি করে দিচ্ছি তখন আমি হল দেব না। এই যে সমস্যাগুলো তুমি হয়তো ফেস করেছি, এবারে তো ভীষণ ফেস করলাম। মানে সেটা এইবার এটা কিরকম, আমাদের কিছু কিছু হলের কিউবে চলে, কিছু কিছু হল অন্য কিছুতে চলে, হ্যাঁ ইউএফএ তে চলে। এইবার নন্দন জাতীয় হলগুলো যেগুলো 30 টাকা করে টিকিট, সেইগুলো এখন আগে ছিল ইউএফএ তে চলতো, এখন কিউবে করে দিয়েছে। এবার কি হচ্ছে, কিউব করতে গেলে 1 লাখের ওপরে তোমাকে টাকা দিতে হচ্ছে কিউব করবার জন্য। এবার ধরো ছোট একটা প্রডিউসার, সে যদি কিউবে করতে চায় তার 1 লাখ 1.5 লাখ টাকা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেল কেন, নন্দনে দিতে গেলে তোমাকে কিউবে করতে হবে, টিকিটের মূল্য 30 টাকা, কিন্তু তোমাকে কিউব করতে হচ্ছে 1.5 লাখ টাকা। এবারে ওটা না করলে নন্দনে তুমি দিতে পারবে না। এবার অন্যান্য হলে যখন আছে, ইউএফও আছে আবার কিউবও আছে, ইউএফও যেই হলতে দিতে যাবে সেই হলের ভাড়া 75,000 টাকা। এবার বলো তুমি কি করে বাংলা ছবির পাশে দাঁড়াবে? একটা ছোট প্রডিউসার সে যদি ইউএফও করে এবং নন্দনে দেয়, নন্দনে আগে কিন্তু তাই ছিল, এখন নন্দন কিউবে করে দিয়েছে। এবার নন্দনে আমি চালাবো 30 টাকার টিকিট, কিন্তু আমাকে করতে হচ্ছে ছবিটা কিউবে, তাহলে আমি চালাবো কিভাবে? আর যেগুলো কিউবে চলবে না, ইউএফএ তে চলবে, সেই হলগুলো কলকাতায় ভাড়া 75,000 টাকা, 60,000 টাকা। এবার বলো তুমি কি করে চলবে? আসবে কি দর্শক? কেউ বলেছিল যে সেখান থেকে বাংলা সিনেমার মোড় ঘুরবে, এইভাবে হয়তো উন্নতি হতে পারে। এটা কি আদৌ উন্নতির পথ? না না, কিছু উন্নতির পথ না। আমি 75,000 টাকা দিয়ে 1 সপ্তাহের জন্য হলটা নিলাম, আমার তো 75,000 টাকাটা তুলতে হবে, দর্শকই তো যাচ্ছে না, আমি আবার সেরকম ছবি বানাচ্ছি যাতে দর্শক যাচ্ছে না, তার প্রডিউসারটা এসে কেন আমি সিনেমা বানাবো? প্রথমে আমি বানাবো, তারপরে আমি হলটাকে ভাড়া দেবো, তারপরে আমি দর্শক ডাকতে যাবো যে এসো 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 এসো। এবার দর্শক গেল না, ব্যাস হয়ে গেল, প্রডিউসার পুরো মারা পড়ে গেল, এবার প্রডিউসার বাড়ি চলে গেল। বাংলা ছবির এই আকাল বা এই দুর্নীতি তোমার কি মনে হয় যে কিভাবে সারতে পারে, বা কিভাবে আদৌ কি সারবে? মানে এই নিয়ে ভালো বাংলা ছবি করতে হবে, যাতে যে আমি বললাম তো প্রজাপতি যে হই হই করে গেছে, হল মালিকরা মানে প্রডিউসাররা টাকা পেয়েছে, হই হই করে গেছে, দেখেছে, ভালো ছবি বানাতে হবে। ওই আমি ভালো ছবি বানাচ্ছি বলে হিন্দি ছবির কপি করে দেবো, আর তাহলে আমি হিন্দি ছবি দেখবো, আর হিন্দি ছবির কপি করবো, তারপরে আমার গান চালাবো না, তারপরে হিন্দি গানে নাচবো, তারপরে সাকসেস পাঠিয়ে দেবো, তাহলে চলবে কি করে? ওই চলবে, ওরকমই চলবে। আচ্ছা, এখন আরেকটা জিনিসও চলে, আমরা এবার একটু ইন্ডাস্ট্রিতে ফিরে আসি, কারণ এখন টলিউডে যা কাস্টিং হয় তার অলমোস্ট মানুষ হচ্ছে রিল থেকে তাদেরকে নেওয়া। তো তোমার কি মনে হয় যারা রিল থেকে অভিনয়ে আসে তাদের অভিনয় দক্ষতা এবং যারা অভিনয় করে আসছে 8-9 বছর ধরে বা 2 বছর 5 বছর ধরে, তাদের অভিজ্ঞতার সমান, বা
সেই যে কাজের দক্ষতা যেটা বলা হচ্ছে বারবার, সেটা না না এক হতে পারে। অবভিয়াসলি এখন হবে তো না। যার ফলোয়ার্স বেশি তাকে কাস্টিং এ নেওয়া হয়। সেটা নতুন একটা ট্রেন্ড চলছে, কিন্তু বলো না, ফলোয়ার যাদের বেশি তাদের নেওয়া হচ্ছে, তারা কি হিট করাতে পারছে? পারছে কি? পারছে না। আমার কথা হলো, অভিজ্ঞতার কি তাহলে কোনো দাম নেই? অভিজ্ঞতার দামটাতেই আছে, আর কিছুর দাম নেই, অভিজ্ঞতারই দাম আছে। আজকে আমি তোমাকে এই কথা প্রসঙ্গে একটা বললাম, যখন বাবা গুরুদক্ষিণাটা হবে, বাবা কালী ব্যানার্জিকে তো আমরা চিনতাম না, আমাদের জেনারেশন চিনতো না। বাবারা জানতো যে একা আকাশে নিচে টিচে কালী জেঠু অসম্ভব ভালো অ্যাক্টর, তো আমরা চিনতাম না। এবং গুরুদক্ষিণার সময় বাবা তখন সৌমিত্র চ্যাটার্জিকে গুরু হিসেবে, ভবেশ কাকু ছিল, সব ঠিক করেছে যে গুরু হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি। ডেট নিয়ে বোধহয় ক্ল্যাশ হচ্ছে। ইন দ্য মিন টাইম আমাদের দারোয়ান এসে আমার বাবাকে বলছে, দাদা একজন ভদ্রলোক এসছে বয়স্ক, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। তো বাবা খুব হলো, বাবার সঙ্গে অনেকে দেখা করতে আসতো তখন। বাবা বললো নামটা জেনে আয়। নামটা কি? দারোয়ান আবার বেরিয়ে গিয়ে বললো যে কালী ব্যানার্জি। বাবা তড়াক করে চেয়ার ছেড়ে গিয়ে বাবা নিজে চলে এসছে, গেটে এসে বাবা প্রণাম করছে। দেখছি কালী জেঠু চুপ করে দাঁড়িয়েছে, বলছে তুমি অঞ্জন, আপনাকে আপনি বলছি। তুমি বাবা বলছে আপনি কালী ব্যানার্জি, মানে এরকম আপনি, আচ্ছা আমার একটা পাঠ দেবে? বাবা বলে আপনি পাঠ চাইতে এসছেন? এইটাই আমি ভাবতে পারছি না। বাবা তো প্রণাম করে কালী জেঠুকে নিয়ে গিয়ে ঘরে বসিয়ে ভবেশ কাউকে ফোন করে বলছে যে ভবেশ দা আমি গুরু পেয়ে গেছি। এবং গুরু মানে কিরম গুরু পেল, যে কালী জেঠু যেরকম মেকআপও নেই, মানে কোনো মেকআপ করেনি, কালী জেঠু যেরম ছিল সেরম অবস্থায় শুটিং করেছে, ওরম পাকা পাকা দাড়ি, ওরম চুল। তাহলে বলো, নিউ জেনারেশনের কাছে কালী জেঠুকে ইন্ট্রোডিউস করলো বাবা। তো বাবা করেনি, তার যে অভিজ্ঞতা, তার যে মানে ক্যাপাসিটি, তুমি ভাবো অভিনয়ের দক্ষতা। পারবে কোনো রিল করা লোক? ওই কালী জেঠুর রোলটা করুক না, রিল করছে তো 500 রিল করছে, করুক ওইখানটা। একটা ব্যবসার দিক আছে, কমার্শিয়াল ঠিক আছে, তার ফলোয়ার বেশি, সেই জন্য হয়তো ব্যবসার জন্য তার ফলোয়ারদের মধ্যে এই প্রোডাকশনটা যেতে পারে, তার একটা অর্থনৈতিক দিক থাকতেই পারে, আমি সেটাকে ইয়ে করছি না। কিন্তু একটা ছবির অভিনয়ের ব্যাপারে, এটা তো মিডিয়াটা অভিনয় ভিত্তিক, তো সেখানে অভিনয়টাকে বাদ দিয়ে আমি রিল করে একটু ফানি কথা বলি, কি আমি একটু নাচ করলাম, একটা গান নকল করে মুখে তার এক্সপ্রেশন দিলাম, সেটা অভিনয় হবে না। এটা হতে পারে না, এটা হতে পারে না। ওই অ্যাক্টিং, ওই কালী জেঠু যখন মেজো বউতে ওরকম ওই খাইয়ে দিচ্ছে দিদিকে, ওই সিনটা লোকে হাওয়া করে কাছে, ওই অ্যাক্টিং পারা যায় নাকি? ইম্পসিবল। এখানে আমি লিখে দিচ্ছি, যাও, ইম্পসিবল, পারবে না কেউ করতে। তুমি এখনকার বাংলা সিনেমা দেখেছো? হ্যাঁ, সব দেখি। লাস্ট কি দেখেছো? বীরঙ্গনা। কেমন লেগেছে অভিনয়? ভালো লেগেছে। সেখানে যে ছেলেটি পাঠ করেছে তিনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ জানি, আমাকে আমি চিনিও। হ্যাঁ হ্যাঁ, ও খারাপ অভিনয় করেনি, ভালোই করেছে। আমি বলছি না যে এরা খারাপ অভিনেতা বা অভিনেত্রী, বলছি না, কিন্তু তুলনা করা যায় না, মানে ওদের সঙ্গে তুলনাতে যায় না, বলে না এ ভালো অভিনয় করো, আমি ভালো অভিনয় করি, ও ভালো অভিনয় করো, তুমি ভালো অভিনয় করো, আমি বলছি এরা খারাপ অভিনয় করে না। আচ্ছা, তুমি এখন কি শুনতে পাও? ভালো পরিচালিকা নাকি ভালো অভিনেত্রী? ভালো পরিচালিকা। কোনটা ভালো লাগে শুনতে? এইটাই ভালো লাগে, পরিচালিকা। হ্যাঁ, এখন আপাতত এটাই ভালো লাগছে, যে বাবার মতন লেখার স্টাইল, এইটা শুনতে খুব ভালো লাগছে। স্ক্রিপ্ট রাইটার, বাবার মতন ডায়লগ টু ডায়লগ কাটি, ওটা ভালো লাগছে শুনতে। আর তোমার কি দেখতে ভালো লাগছে রিনাদিকে, একজন পরিচালিকা নাকি অভিনেত্রী? অভিনেত্রী তো আর বলবো না, কারণ অভিনেত্রী তো ওটা পাঠ চুকিয়েছেন, চলে গেছে, তো এখন পরিচালিকা হিসেবেই চাই আরো এগিয়ে যাক। রিনাদি যেভাবে স্পন্টেনিয়াস ভাবে কথা বলছে, আমার এই প্রশ্নটা করতে, বাড়ির পরিচালিকাও কি তুমি? হ্যাঁ, মোটামুটি সব কি করে সামলাও? শুটিং করা, স্ক্রিপ্ট করা, পারিপার্শ্বিক মানুষজনের খবর রাখা, মনের খবর জানি আমি, রান্না করা, সেলাই এখনো করো তুমি? ভীষণ ভালোবাসি। ওয়াশিং মেশিনে কাপড় কাচা, আমার দিয়ে কোনোটাই বাদ নেই। একটা সাধারণ মানে ঘরোয়া মহিলা যা করে ও তাই করে, তার সঙ্গে এটা করে। আচ্ছা, এই যে অভিনয়ের প্রতি প্রেম, এটা তো মনে হয় বাবার থেকেই পাওয়া।
একটা জিনিস জিজ্ঞেস করো, অঞ্জন চৌধুরীর ছবিতে চুমকি চৌধুরী সবসময় আমরা দেখেছি যে নায়িকার চরিত্রেই আসতে, তোমাকে একটা পার্শ্ব চরিত্রে রাখা হতো, তো তোমার কি ওই জিনিসটা নিয়ে তোমাকে প্রচুর সাংবাদিকরা প্রশ্ন করেছে, তোমার কোনো আক্ষেপ রয়েছে কিনা? কোনো আক্ষেপ নেই, এতটুকু আক্ষেপ নেই। আমি ওটা জিজ্ঞেস করতাম না, আমি বলতাম যে তুমি সেই চরিত্রটা যখন করতে, দিদিকে যখন দেখতে যে অত গুরুতর একটা দায়িত্ব মেটাচ্ছে, তুমি পেছন থেকে কিভাবে ব্যাকআপ দিতে? আমি ব্যাকআপ দিতাম না, আমার একটুখানি আমি ওর সবসময় একটু ফ্রি থাকি, বুঝেছো তো। দিদি সিরিয়াস হতো, দিদি আমাকে অনেক বলেছে সিরিয়াস হ, বা ও সিরিয়াস টাইপের যে হতো, কিন্তু ওর জায়গাটায় ও ভালো অভিনয় করতো, আমি আমার মতন করতাম। তাহলে আক্ষেপের প্রশ্নটা কেন আসে বারবার? বলে এটা আক্ষেপ বলে কিছু নেই, বরঞ্চ আমার ছবিতে আসলে যখন যেরাম চরিত্র মনে হয়েছে ডিরেক্টর হিসেবে বাবা সেটা দিয়েছি। হিরোইন যখন মনে হয়েছে ওকে হিরোইন করতে হয়, এটা গল্প ওকে চাইছে, ওকে রেখেছে। যখন মনে হয়েছে চুমকি চৌধুরী চাইছে, ইভেন আমার ধারণা এই যে সোহাগ রাতে দিদি নেই, অনেকে এই প্রশ্নটা করেছে, ওই করবে ঠিক ছিল কিন্তু ডেট ক্ল্যাশ করে গেছে, মানে দুটো তখন করছিল সিরিয়াল, তো এটা ছাড়ে তো ওটা ছাড়ে না, ওটা ছাড়ে। তো পরবর্তী যে ছবিটা সেটা দিদি একটা গুরুত্বপূর্ণ রোল, মানে স্বপ্নের, আমারও স্বপ্নের রোল, ওরও স্বপ্নের রোল, মানে এরকম। কিন্তু তুমি নিজের লেখা গল্পে অভিনয় করতে চাও? চাই, এখন না, আরো সময় নিতে চাও? হ্যাঁ। আচ্ছা, তুমি হঠাৎ করে 10 বছরের একটা, তখন যখন গ্রাফটা এগোচ্ছে তখন একটা গ্যাপ নিয়েছিলে, তো ওই গ্যাপটা তোমার মনে হয় না ইন্ডাস্ট্রির প্রতি তোমাকে অনেকটা পিছিয়ে দিয়েছে, বা তোমার ওই গ্যাপটা নেওয়ার কারণটা কি ছিল? কারণ আমার তখন বাচ্চা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হয়ে যেতে, বাচ্চা হয়ে যেতে মানে খুব কমপ্লিকেশন এসে গেছিলো, মানে ওইতে শরীরে, তো সব করা বারণ করে দিয়েছিল, তো তখন রেস্টে থাকতে হতো, ওই জন্য এমনি। আর তোমার মনে হয় যে সেই সময় গ্যাপটার পর তুমি অনেকটা পিছিয়ে গেছো, বা তোমার কোথাও কি সরে গেছো, এইটা কি তোমার না মনে হয় না, কারণ কি এর ভেতরেই তো ছিলাম সব সময়, মানে ওই জন্য মনে হয়নি কখনো। এখন জানো তো, মানে মানুষ এক ফোঁটা জায়গা ছাড়ে না, তুমি তো মানে 10-10টা বছর মানুষ একদিনের জায়গা ছাড়ে না। আমার মনে হয়নি, কেন কি আমি অত ভালোভাবে যে একদম আমার অভিনয় করতেই হবে, না হলে ওরকম তো কিছু ছিল না, ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড। তারপরে দিদি করছে অভিনয়, আবার আসছে, কথা বলছি, আর লেখাটা আমি চালিয়ে যেতাম, যে লিখে যাচ্ছি, তার ফলে মনে হয়নি কোনো সময়। কেন আমাদের দেখা হচ্ছে ফিল্মের লোকের সঙ্গে, কথা হচ্ছে ফিল্মের লোকের সঙ্গে, বসা হচ্ছে ফিল্মের লোকের সঙ্গে, তো আমার কোনো সময় মনে হয়নি যে ফিল্মের বাইরে আছি। তখন বুম্বাদার সঙ্গে তোমার একটা দারুণ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এখনো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো কথা হয়, দেখা হয়? হ্যাঁ দেখা হয় না, কিন্তু ধরো কোনো সময় স্টুডিওতে গেলাম, কি রে বাবু কেমন আছিস, মানে বুম্বাদা কিন্তু এটাই আছে, এই তুমি নাকি গাড়িটা কিনেছো, মানে এরকম, মানে সম্পর্কটা এরকমই। আর তখন কিন্তু জয় ব্যানার্জি এবং চুমকি চৌধুরীর যে জুটি আমরা পেয়েছি, এবং তোমার আর টোটাদার যে জুটিটা পেয়েছি, অনবদ্য, মানে আমরা এখনো সেটা নিয়ে আলোচনা করি, সোশ্যাল মিডিয়া আমরা স্ক্রোল করলে এখনো নিউজ ফিডে ঘোরে। তো ওই যে টোটা চৌধুরীর সঙ্গে তোমার জুটিটা, সেটা কোথাও গিয়ে হারিয়ে গেল জয় চুমকি জুটির মতো। তোমার কি মনে হয় যে জুটি মানে দর্শক তৈরি করে দেয়, দর্শকরাই হারিয়ে ফেলে, নাকি সেটা তোমার কেন মনে হলো যে সেটা হারিয়ে গেল? না, আবার ওটা মনে হয়েছিল টোটাকে নেবে, এবং জয় চুমকির জুটিটা আগে ছিল, তারপরে আমি এসেছি, হ্যাঁ টোটার সঙ্গে, তারপরে অভিষেক দা, মানে ওরকম কিছু মনে হয়নি যে হারিয়ে গেছে বলে মনে হয়নি, কিন্তু জুটিটা খুব হিট করেছিল। পরবর্তীকালেও আমার ইচ্ছা আছে, মানে অনেকেই বলে যে ওই জুটিটা আর ফেরতই এলো না কখনো, আবার হয়তো আবার আসবে, বয়স হয়ে যাবে, হতে পারে। পরিচালিকা হয়ে গেছে, এখন খুব সাসপেন্সে রাখে আমাদেরকে সবসময়। দিদির সঙ্গে ছবি করবে? হ্যাঁ, দিদির পরের ছবিটাই দিদির সঙ্গে। বাহ, সেটা কবে আসছে? দেরি আছে, এই পুজোর পরের থেকেই শুটিং শুরু হবে। আচ্ছা, একটা জিনিস আমরা আজকে আড্ডার শেষে, এখন যে সাকসেস পার্টি কিংবা যে অ্যাওয়ার্ড শো গুলো হয়, তোমাকে কিংবা চুমকি দিকে আমরা দেখতে পাই না কেন, বা দাদাকেও আমরা দেখতে পাই না কেন? মানে তোমরা কি একেবারে ভুলে গিয়েছো? পার্টিটাটিতে কোন সময় ছোটবেলায় যাই না, ছোটবেলা থেকেই যাই না, প্রফেশনালি এই অভিনয়টাকে ভালোবাসি, তো অভিনয়টা করি, তার বাইরে পরিবারকে ভালোবাসি, পরিবারটাই হচ্ছে আমাদের মুখ্য, অতএব ওইটার বাইরে আর কিছুর মধ্যে থাকতে চাই না, এটা হচ্ছে মেইন ব্যাপার। এবং আমাদের মধ্যবিত্ত মেন্টালিটি, যেটা হয়েছে এখন মধ্যবিত্তের যে স্ট্রাকচার, আমরা ওর মধ্যেই থাকতে চাই, হাই ফাই কিছুর মধ্যে না, হাই ফাই বলে না। এখন একটা হয়েছে কি বলতো, আমি দেখি ধরো এর ছবিটা রিলিজ হলো, মানে এই কটা লোকই এর ছবিটা দেখতে গেল, মানে আর্টিস্টের সম্পর্ক আমি বলছি, আমরা তো ইউটিউবেই দেখি, বা আমার ছবি রিলিজ হলো মানে এই কটা লোকই এই ছবিটা দেখতে আসবে, আবার যখন তার ছবি রিলিজ হলো আবার ওই কটা লোকই ওর,
এইটা একটা যেন গ্রুপিজম বা কিছু হচ্ছে আমার মনে হয়। মানে তাদের ছবি রিলিজ হলে ওরা দেখতে যাবে, তাদের ছবি রিলিজ হলে এরা দেখতে যাবে, মানে এটা আমার মনে হয় যেন আমি ইউটিউবে দেখি। বাবার ছবিতে অভিনয় করতে তুমি এবং দিদি চুমকি চৌধুরী, তাই কি তোমাদের মানে অন্য কোনো পরিচালক, ভালো পরিচালক বা আমি বলছি না অন্য কিছু, বা তাদের ছবিতে দেখতে পেতাম না আমরা? হ্যাঁ, সেই কারণে, কারণ বাবাও চাইতো না যে অন্য কোনো পরিচালকের ছবিতে আমরা কাজ করি। তাও দিদিকে নিতে চেয়েছিল, তরুণ জেঠু নিতে চেয়েছিল, তখন ভালোবাসা ভালোবাসা দিদির পরীক্ষা ছিল, যায়নি। তারপরে বাবা চাইতো না, যে বাবার ছবিতেই কাজ করব, বাবার আর আমরাও খুব কমফোর্টেবল ছিলাম যে বাবার ছবিতে করবো। তাও আমি করেছিলাম, আমি 3-4টে ছবি বাইরের করেছিলাম, সেটা কোনো ওই ছিল না যে বাবাকে বলেছিল, বাবা বলে হ্যাঁ কর, এরকম। তখন এই যে তুমি বলছিলে যে গ্রুপ এক্সাম ব্যাপারটা হচ্ছে, তখন এই গ্রুপটা হতো? এতটা হতো না। হতো, তবে হয়তো হতো, কিন্তু এতটা মানে এর ছবি দেখতে যাবো না, এ আমার এটা হতো না, কিন্তু সবাই মিলেই দেখতে যেত। মানে হিন্দি শত্রু যখন হয়েছে তখন তো তাপসদার সবে বিয়ে হয়েছে, নন্দিনী তাপসদা দেখতে গেছে, আমরা একসঙ্গে দেখতে গেছি হিন্দি শত্রুটা, রাজেশ খান্না ছিল, তো তাপসদা তো সেখানে নেই, তার সত্ত্বেও কিন্তু গেছে। কিন্তু এখন দেখি তারা আছে বা তাদের গ্রুপের লোকেরা আছে। এখন কি মিস করো ইন্ডাস্ট্রি থেকে? কি মিস করি? তুমিও কি মিস করো? আন্তরিকতা। হ্যাঁ, আন্তরিকতাটাই মিস করি, দুজনেই। সবই হচ্ছে মেশিন হয়ে গেছে, কাজ হচ্ছে, কিন্তু আন্তরিকতা যেটা আগে ছিল, এই যে সবাই মিলে একসঙ্গে একটা আনন্দ করা, সে হয়তো আমার মতবিরোধী হতে পারে, কিন্তু কাজের জায়গায় আমরা সবাই একসাথে আছি। হ্যাঁ, এইখানে সেই জায়গাটা মানে ভীষণভাবে অভাব। আমি আজকে আড্ডার শেষে প্রশ্নগুলো এত সুন্দর ছিল, আমি নিজেই বলছি, উত্তরগুলো যা দিয়েছে তার 4 ডবল ভালো দিয়েছে। মানে আমরা আজকে একটা নির্ভেজাল আড্ডা দিয়েছি। এটাকে আপনারা আক্ষরিক অর্থে ইন্টারভিউ বলবেন না সাক্ষাৎকার বলবেন না কোন শব্দে কি বলবেন আমি জানি না, কিন্তু আমরা এবং সিটি সিনেমার দর্শক হয়তো খুব খুশি হবে এটা দেখার পর, কারণ কোনো কন্ট্রোভার্সি নেই, একটা নির্ভেজাল আড্ডা দিয়েছি আমরা। একদম একদম। এইভাবে ভালো থেকো দুজনে, এবং নতুন ছবির জন্য অনেক শুভকামনা রইলো। দাদা তুমি এইভাবে ভালো থেকো, শান্ত থেকো। আমরা আজকে আড্ডার শেষে কেমন লাগলো আজকের আড্ডা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং সিটি সিনেমা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।